স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মধ্যে সাথে আছে আমি শামীম জাহেদি। বিশ্বে বাংলাদেশের পোশাক শ্রমিকদের মজুরি এখনও সবচেয়ে কম। সবশেষে মজুরি বাড়ানোর পরেও পরিবর্তন হয়নি এই অবস্থানের। এ কারণে শ্রমিকদের কর্মদক্ষতা বাড়ছে না, ভাবমূর্তির ক্ষতি হচ্ছে বলছেন বিশ্লেষকরা। আজ আমাদের আলোচনার বিষয় শ্রমিকদের ন্যায্য অধিকার। এ নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিও রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর ওয়াজিদুল ইসলাম খান। তবে মূল আলোচনা যাবার আগে দেখে নেব একটি প্রতিবেদন। তাজরিনের পর রানা প্লাজা বিপর্যয়, 5 মাসের ব্যবধানে 1250 শ্রমিকের মৃত্যুতে সমালোচনার ঝড় ওঠে বিশ্বজুড়ে। ভাবমূর্তি সংকটে পড়ে 40 লাখ শ্রমিকের তৈরি পোশাক খাত। পোশাক কারখানায় শ্রমিকের নিরাপত্তার পাশাপাশি সমালোচনা চলে সস্তা শ্রম নিয়েও। এরই প্রেক্ষিতে গেল বছরের জুনে শ্রমিকের মজুরি বাড়াতে গঠন করা হয় নিম্নতম মজুরি বোর্ড। নভেম্বরে 76% বাড়িয়ে ন্যূনতম মজুরি 5300 টাকা নির্ধারণ করা হয়। তবে এ মজুরি এখনও বিশ্বে পোশাক রপ্তানি করে এমন দেশগুলোর মধ্যে সবচেয়ে কম বলে জানান বিশ্লেষকরা। বাংলাদেশের সবচেয়ে প্রধান যে সেক্টর তৈরি পোশাক শিল্প, সেখানে গত 2 বছরে মজুরি নির্ধারণের ক্ষেত্রে অনেক উন্নয়ন হওয়ার পরেও এটি বিশ্বের এখনো সবচেয়ে কম মজুরির দেশ। ব্যবধানটা কমেছে, এটাও সাময়িক। এই কমাটা আমি বলবো সাময়িক, কারণ ক্যাম্বোডিয়া এবং ইন্ডিয়াতেও কিন্তু এখন মজুরি বাড়ছে। দেশি বিদেশি গবেষণা সংস্থাগুলো বলছে এখানকার শ্রমিকদের কর্মক্ষমতা প্রতিযোগী দেশগুলোর তুলনায় কম। মজুরি না বাড়ালে বাড়বে না কর্মদক্ষতা। আমাদের পার ইউনিট লেবার কস্ট যেটা, সেটাও কিন্তু কম। কাজে যদিও উৎপাদনশীলতা কম, কিন্তু মজুরি তার চেয়েও বেশি কম। তার কারণে লেবার কস্টটাতে আমরা এখনো একটি অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছি। এই ক্ষেত্রে যে সংকটগুলো আমাদের এখন আছে, নেতিবাচক দিকগুলো, তার মধ্যে প্রধানত হচ্ছে একটা মজুরি কম মজুরির মাধ্যমে এই কাপড়গুলো তৈরি হয়। সুতরাং এ ব্যাপারে সবসময় একটা হাতিয়ার আমরা মানুষকে দিয়ে দিচ্ছি আমাদের প্রতিযোগী দেশগুলোকে। তারা জানান শ্রমিকের মজুরি সম্মানজনক পর্যায়ে নিতে দায়িত্ব নিতে হবে মালিক ও বিদেশি ক্রেতা উভয়কেই। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব শহীদুল আজিম এবং ডক্টর ওয়াজিদুল ইসলাম খান, আপনাদের কাছে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। আপনারা কেমন আছেন? জি ভালো, আপনাকে ধন্যবাদ। জনাব আজিম, আপনাকে দিয়ে শুরু করা যাক। প্রথম প্রশ্ন আপনাকে বলছি যে আমরা প্রতিবেদন দেখলাম যেখানে বলা হচ্ছে যে বাংলাদেশের শ্রমিকদের মজুরি বিশ্বের অন্যান্য দেশের তুলনায় এখনো অনেক কম। সাম্প্রতিক সময় যে মজুরি বাড়ানো হলো তারপরও কম, এবং সেই মজুরিটা বলা হয় যে হারটা অনেক বেশি ছিল। এই যে কম, কেন কম? আপনাকে ধন্যবাদ। প্রথমে আপনাকে বলি, আমাদের দেশের মাথা পিছু আয় দেখতে হবে, এবং আপনি যে দেশের তুলনা করছেন সেই দেশে মাথা পিছু আয় কত দেখতে হবে। অবশ্যই। আপনি একটা উদাহরণ দিচ্ছি, আমাদের দেশে মাথা পিছু আয় বছরে $48, যেখানে ভারতে হচ্ছে $1500, আচ্ছা, ভিয়েতনামে হচ্ছে $1400। রাইট। ভারতে মজুরি নিম্নতম মজুরি $71, বাংলাদেশে $69, মাত্র $2 ডিফারেন্স। তো বিশ্বে অন্যান্য দেশের তুলনায় কম আছে, কিন্তু আমাদের দেখতে হবে যে আমাদের সক্ষমতা কত আছে, আমাদের মাথা পিছু আয় কত আছে। ওই হিসাবে কিন্তু আপনি দেখবেন একটা প্রাইমারি স্কুলের টিচার আছে, কিন্তু আমাদের মজুরিটা একটু বেশি। কিন্তু সেটাই বড় কথা না। বড় কথা হলো আমাদের গত 4 বছরে 219% মজুরি বাড়ানো হয়েছে। গত 4 বছরে 4 বছর পৃথিবী কোথায় 219% মজুরি বাড়িয়ে রেখে প্রতিটি দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করা, এটা একটা অস্বাভাবিক ব্যাপার। তারপরে আমরা চেষ্টা করছি। তারপরে আমাদের দেশে নানা বাধা আছে, যেরকম রাজনৈতিক অস্থিরতার কারণে আমাদের 6 মাস আমরা পিছিয়ে গেছি। আমাদের অনেকগুলো ওয়ার্ডার পুল আউট করে নিয়ে গেছে বাইরে। তারপরে আবার মজুরি বাড়ানোর পরে এই মানে মালিকরা কোন রকমে ব্যাংক থেকে ওভারড্রাফট নিয়ে ম্যানেজ করেছে 3-4 মাস, কিন্তু এখন তো কাজই নেই, অনেক ফ্যাক্টরিতে কাজ নেই। আচ্ছা, জনাব আজিম, আমি আপনার কাছে ফিরে আসবো। ডক্টর ওয়াজিদুল ইসলাম খান, আমরা বলছি যে শ্রমিকদের মজুরি কম আসে এখনো, এবং এখনো বলছি যে এই যে সাম্প্রতিক সময় যে বাড়ানো হলো, এবং সেখানে বলা হচ্ছে প্রায় 75% মজুরি বাড়ানো হয়েছিল, 6%, যেটা সাম্প্রতিক সময় যেটা করা হয়েছিল। এরপরেও আমরা শুনছি যে আমাদের আমরা দেখছিও আমাদের শ্রমিকদের লিভিং স্ট্যান্ডার্ড খুব একটা কোনো পরিবর্তন হয়নি। সমস্যা আসলে কোথায়? মজুরি বাড়িয়েও তো কাজ হচ্ছে না। ধন্যবাদ। আমি যেটা বলতে চাই যে আসলে মজুরি বাড়িয়ে এইভাবে কাজ হবে না। যখন মজুরি বাড়ানো হয় তখন আমরা শ্রমিক কর্মচারী পরিষদের পক্ষ থেকে বলেছিলাম এই মজুরিটা অপ্রতুল। এবং তার মানে কি আরো বাড়াতে হতো? অপ্রতুল মানে আরো বাড়াতে হবে। এটা মানে শ্রমিকদের যে ব্যয় যতটুকু
প্রয়োজন খরচ যেটা প্রয়োজন সেটা তুলনামূলকভাবে সেই পরিমাণ মজুরি না তখন তো আবার ইনফ্লেশন বাড়বে, লাভ কি হবে? না আমি সেটা বলছি জি। আমরা সেজন্য বলেছিলাম যে এটা অপ্রতুল, সেজন্য চাল ডাল তেল লবণ যেটা আগে রেশন প্রথার মাধ্যমে আমাদের নিম্ন আয়ের মানুষদেরকে সরবরাহ করা হতো, এটা একটা। তারপরে আপনি এলাকা ওয়াইজ হেলথ কেয়ার হসপিটাল, কারণ মেডিসিন আপনারা আমি জানি যে গত 1 বছরের মধ্যে ডাবল হয়ে গেছে মেডিসিন প্রাইস। অ্যান্ড অলসো আমরা বলেছিলাম ডরমিটরি স্থাপন করা। আগে কিন্তু প্রত্যেকটা কলকারখানার পাশে কিন্তু ব্যারাক ছিল, সেগুলো সবই ছিল সরকারি প্রতিষ্ঠান, যা আপনি যেটা হ্যাঁ বলছেন। সরকারি প্রতিষ্ঠান। কিন্তু এখন আমাদের এখন যদি বাস্তবতা হচ্ছে মালিকদের এখন আমরা প্রতিষ্ঠানও- ব্যক্তি মালিকানা আমরা সব প্রতিষ্ঠান। মালিকানা যাওয়া মানে যে আমার যে শ্রমিকদের যে সুযোগ সুবিধা অবশ্যই সেটা না, থেকে বঞ্চিত অবশ্যই হয়ে না। যাবে তা তো না। না, অবশ্যই না। এবং শ্রমিকরা যাতে সুস্থ থাকে, শ্রমিকরা যাতে স্বাভাবিক অবস্থায় মানসিক পরিস্থিতি, মানসিক সুস্থ পরিবেশে কাজ করতে পারে, সেটা তো মালিকদের দেখা। অবশ্যই। সেই কারণে আমরা বলেছিলাম যে এটা অপ্রতুল, সেজন্য সামাজিক বেষ্টনী যেগুলো বললাম ওগুলো প্রধান মাধ্যমে সামাজিক বেষ্টনী তৈরি করা। আচ্ছা। এবং সেটা ধরেন এটা খুব কষ্টলি তা না, গভর্নমেন্ট তো পিপিপির মাধ্যমে আজকে ধরেন ডরমিটরি স্থাপন হতে পারে, পিপিপির মাধ্যমে হসপিটাল হতে পারে, এবং রেশন প্রথাও এটা সাবসিডির মাধ্যমে এটা গভর্নমেন্টের কাছে নাও যেতে পারে। এগুলো করলে হয় কি, কেন সোশ্যাল সিকিউরিটি আসলে বৃদ্ধি পায়, ওই আসল কাজটা হয় যেটা। না আমি যে পয়েন্টটা বলতে চাচ্ছি যে মুক্তবাজার অর্থনীতিতে আপনি যেটা ইনফ্লেশন করলেন, মুক্তবাজার অর্থনীতি কিন্তু বাজার কারো নিয়ন্ত্রণ না, ইভেন গভর্নমেন্টও নিয়ন্ত্রণ করতে পারে না, এটা তো আমাদের কাছে স্বচ্ছ। সুতরাং সেইটা যদি আমার মজুরি যেটা 5,300 টাকা হলো, সেই মজুরিটা যদি ধরে রাখতে হয় যে এটা নেমে যাবে না, তাহলে ওই সামাজিক বেষ্টনীর মাধ্যমে যদি ওই সুযোগ সুবিধা দেওয়া হয় তাহলে কিন্তু মজুরিটা থাকে। আদারওয়াইজ হয় কি মজুরিটা কমে যায়। ধন্যবাদ জনাব খান, আমি আপনাকে ফিরে আসবো। জনাব আজিম, আমি ডক্টর ওয়াজিদের সঙ্গে একটু সাপ্লিমেন্ট করি। আমি সেটাই আপনাকে জানতে চাচ্ছি। ব্যাপারটা হলো মজুরি 5,000-8,000 টাকা বাড়ানো বড় কথা না, বড় কথা হলো যে এটা আমার শ্রমিকরা ভোগ করতে পারে না। যখনই মজুরিটা বাড়ানো হয়, এটা কথা যে বাড়ি ভাড়া ছিল 1,500, স্টেট হবে 2,000 হয়ে গেল, 3,000 হয়ে গেল, লাভ হয়নি, কোনো নিয়ন্ত্রণ নেই, হ্যাঁ। কার কোনো নিয়ন্ত্রণ নেই। এই যে ট্রান্সপোর্টে মনে করেন যে আমার পেট্রোলের দাম যদি বাড়ে 2 টাকা, ট্রান্সপোর্ট কমে বাড়িয়ে দেয় 50 টাকা, মানে 50% বাড়া দেয়, 2% বাড়লে 50% বাড়া দেয়। সুতরাং এখানে নিয়ন্ত্রণের ব্যাপার আছে। ওয়াজিদ ভাই যেটা বললেন যে 8,000 করলেও কোনো লাভ হতো না, 10,000 করলেও কোনো লাভ হতো না, আর একটা করলেই করা যাবে না। আমাদের একটা সামর্থ্যের ব্যাপার আছে, সক্ষমতা আছে, অন্যান্য দেশের সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বী করতে হয়। আমাদের এখানে বায়াদের পলিসিটা হলো কুইক এন্ড চিপ। যে দেশে ওরা তো চ্যারিটি করতে আসে না, বা ওরা ব্যবসা এখানে একটা কথা দীর্ঘদিন ধরে বলা হচ্ছে যে এই যে ডরমিটরির ব্যবস্থাগুলো যদি করা হয়, মূল সমস্যা হচ্ছে বাসস্থানের সমস্যা শ্রমিকদের। সো এইটা ডেফিনেটলি একটি প্রতিষ্ঠান হতে পারবে না, কিন্তু আপনার ইন্ডাস্ট্রি মিলে যদি ওয়াজিদ ভাই যেটা বললেন ডরমিটরির কথা আগে যেটা ছিল ওটা আপনারা বললেন সরকারি না ছিল, কিন্তু ওখানে প্রতিষ্ঠান ছিল কয়টা? 50টা। এখন একদম 5,000 প্রতিষ্ঠান। এখন তো আপনারা অনেক প্রতিষ্ঠান এবং সবাই মিলে কিন্তু একটা লিমিটেশন করতে পারে, সেটা সবাই লোক করতে পারে। লিমিটেশন আছে ঢাকা। আমি বলছি না সরকার করবে তা না, কিন্তু এটাও ঠিক যে সরকার আপনাদেরকে অনেক রকম ছাড় দিচ্ছে, এক্সপোর্টের উপর অনেক রকম ইনসেন্টিভ দিচ্ছে, সেটাকে যদি আপনারা করেন এবং পিপিপির কথা বলা হচ্ছে, প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যদি আপনারা এগিয়ে আসেন এবং প্রস্তাব দেন, যদি চিন্তা করেন ছাড় দিচ্ছে কথাটা আমি একটু অন্যভাবে বলতে চাই। যেমন সোর্স ট্যাক্স যেটা আমাদের বললেন যে সোর্স ট্যাক্স 0.8 থেকে 0.3 করা হয়েছে। রাইট। সোর্স ট্যাক্স 0.8 করা হয়েছিল একেবারে অযৌক্তিকভাবে, কেননা 0.8 করা হয়েছিল এফওবির উপরে, 100% এর উপরে। 100% কিন্তু আমার রিটেনশন ভ্যালু না, আমি পাচ্ছি কিন্তু 30-35%, বাদ বাকি টাকা চলে যায় বিদেশে, ওটার মধ্যে আমার সোর্স ট্যাক্স আমাকে দিতে হয়। তো এটা ঠিক না, যুক্তিসঙ্গত ছিল না, এই জন্য সরকার পুরো আগের অবস্থায় ফেরত দিয়ে এসছে। আচ্ছা, এটা কোনো ইনসেন্টিভ কোনো কিছু না। আচ্ছা জি, জনাব খান আপনি বলছিলেন যে সোশ্যাল সিকিউরিটির কথা, বাসস্থানের একটা কথা বলছেন, এর বাইরে রেশনের কথা বলছেন আপনি, হসপিটাল। এবং এটা ধরেন আমি আই ডোন্ট মিন যে একেবারে প্রত্যেকটা কারখানা ওয়াইজ করতে হবে, এটা সম্ভব না, এটা সম্ভব নয়। একটা এলাকা ধরে ধরে কিন্তু আপনি পিপিপির মাধ্যমে এলাকা ওয়াইজ দিতে করতে, এবং এখানে কে ইনভেস্ট করতে আসবে? যদি আপনি পিপিপি বলেন, প্রাইভেট সেক্টরে কারা ইনভেস্ট করতে আসবে? সেই জাতীয় গভর্নমেন্ট পলিসি কি আছে? হ্যাঁ, গভর্নমেন্ট তো অলরেডি না আছে, বলা হচ্ছে, কিন্তু গভর্নমেন্ট ডরমিটরি স্থাপনের জন্য বলেছে 2% ইন্টারেস্টে ব্যাংক লোন দেবে, এটাও বলেছে গভর্নমেন্ট। 2 to 3% ইন্টারেস্টে ব্যাংক লোন দিতে রাজি আছে। আচ্ছা, দেওয়া হচ্ছে না, না দিচ্ছে না তা না, আপনারা বোধহয়
ওই না, না, আমি বলছেন যে এই আমরা নিয়ে পারবো না, এটা- অনেকগুলো আলোচনা হয়েছে আপনারা কি Series কখনো of meeting হয়েছে। আপনারা কি আসলে কখনো সিনসিয়ারলি চেষ্টা করেছেন? না না, অবশ্যই বাংলাদেশ ব্যাংক গভর্নমেন্ট ওখানে আবাসন প্রকল্প একটা আছে, হ্যাঁ। যেখানে 1-2% লোন দেওয়া হয়। আচ্ছা, তো আমরা এটা অনেকবার চেয়েছি, হ্যাঁ, হ্যাঁ। যদি এটা দেওয়া হয়। আর এখানে জায়গার সীমাবদ্ধতা আছে, যেটা ক্লাস্টার অনুযায়ী করা হবে। ক্লাস্টার অনুযায়ী যেমন আশুলিয়া অনেকগুলো ফ্যাক্টরি আছে, সেখানে একটা দেখবেন করা 500 ফ্যাক্টরি আছে, ওখানে বিভিন্ন ক্লাস্টার হিসেবে কয়েকটা করা যেতে হ্যাঁ, পারে। সেই হ্যাঁ, এটা নট নেসেসারি যে একটা মালিকেরই একা না, না, করতে না, হবে। আমরা সেটা বলছি এই না। জন্য কিন্তু উদ্যোগ কিন্তু সরকারকে নিতে হবে। আমি এটা সমন্বয় করাটা কিন্তু আবার আমরা মনে হয় পাবো না। যেটা উদ্যোগটা আপনাদের নেওয়া উচিত এবং সরকারকে সেখানে সাথে সম্পৃক্ত করা Right. উচিত। আমাদের ব্যাপারে কোনো আপত্তি নেই, কিন্তু পলিসিগত সহায়তা আমাদের দিতে হবে। Definitely, এবং যেটা আপনারা তো বলা বড় হচ্ছে, বড় একটা প্রেসার গ্রুপ। যেটা বলা হচ্ছে 1% আপনারা কেন 2% পারবেন? ইন্টারেস্টের লোন দেওয়া হবে, হ্যাঁ। কিন্তু আমরা শুনছি দেখছি না। না, দেখছেন না? এই ব্যাপারটা যে জনাব খান, আপনি বলেন। আমি যেটা বলতে চাই, উনি যেটা বললেন যে উদ্যোগটা আপনাদের নিতে হবে, কারণ শ্রমিক তো আপনার, এই শিল্প আপনার, শিল্প বিকাশ আপনার, সুতরাং শ্রমিকদেরকে সুস্থ রাখা এটা দায়িত্ব কিন্তু Definitely, উদ্যোগটা আমরা নেওয়ার কারণে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে আসলে প্রায় 2000 বেডে একটা ডরমেটরি নির্মাণ করেছে। এই যে আমাদের প্রস্তাবনা আমাদেরই ছিল, আমরা চেষ্টা করছি। চিটাগাং একটা করা হয়েছে, ধন্যবাদ। আমাদের 1000 বেডে আমাদের উদ্যোগে। আমাদের একটা বিরতিতে যেতে হবে, সময় হলো একটা বিরতিতে যাবার, খুব শীঘ্রই সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে বলছিলেন। আজ আমরা আলোচনা করছি শ্রমিকদের ন্যায্য অধিকার নিয়ে। এই নিয়ে আলোচনা করতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন বিজিএম এর সহসভাপতি শহীদুল আজিম এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক ডক্টর ওয়াজিদুল ইসলাম খান। জনাব খান এবং জনাব আজিম, আপনাদের স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। ডক্টর খান, আমরা আপনার কাছে এবার জানতে চাই যে আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম শ্রমিকদের অধিকার, মজুরি কম, বিশেষত মজুরি কম। আরেকটা বিষয় আপনি জানতে চাই যে একই সাথে আমরা জানি আমাদের শ্রমিকদের যে এফিসিয়েন্সি, কর্মদক্ষতা, এটা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় অনেক কম। যেটা বলা হচ্ছে 65 থেকে 70% হচ্ছে আমাদের দেশের শ্রমিকদের কর্মদক্ষতা, যেখানে ভিয়েতনামে 95%। এটার কেন, এর দায়ী কে? না, দায়ী আমি কাউকে বলবো যে তা না, আমি কোনো কন্ট্রোভার্সিতে ওইভাবে ডাইরেক্ট যেতে চাই না, বাট আমি সমাধানের কথা বলবো, আমরা সমাধান হাউ টু ওভারকাম। এক্স্যাক্টলি। আমার প্রথম কথা হলো যে এটার জন্য দায়ী যদি বলেন, আমাদের শ্রমিকদের নিরক্ষতা একটা দায়ী, নিরক্ষতা একটা বিষয়, বড় ব্যাপার। দ্বিতীয়ত হলো আমাদের শ্রমিকদেরকে ডাইরেক্টলি গ্রামে থেকে এসে চাকরিতে ঢুকে যায়। আচ্ছা, আর যে ট্রেনিং পিরিয়ড বলে, সেটাও ট্রেনিং কোনো কিছু হয় না, জাস্ট আপনি বেতনের জন্য একটা ট্রেনিং পিরিয়ড করা হয়। আমি যেটা মনে অন দ্য জব ট্রেনিংটা হয়, অন দ্য জব, অন দ্য জব, ওই বললাম যে বেতনের জন্য অন দ্য জব। আমি যেটা স্ট্রংলি মনে করি সেটা হলো আমাদের শ্রমিকদেরকে, সব ধরনের ক্যাটাগরি শ্রমিকদেরকে, ধরেন 10 দিনের কিংবা 7 দিনের শর্ট কোর্স ট্রেনিং, অন জবই আপনি এই ট্রেনিংয়ের ব্যবস্থা কিছুটা কর্মস্থলে, কিছুটা আবার থিওরিটিক্যালি নেওয়া হলো। এই গ্রুপ ওয়াইজ যদি ট্রেনিং আমি দেওয়ার সিস্টেম করি, তাহলে কিন্তু এটা আমরা উই ক্যান গো আপ টু 100%। এর কোনো বিকল্প নেই, ট্রেনিংয়ের কোনো বিকল্প নেই। এবং শিক্ষা এবং ট্রেনিং ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে বা ট্রেনিং আগ্রহ করার ক্ষেত্রে শ্রমিকরা আসলে কি করতে পারে, মালিকদের সাথে কতখানি আলোচনা আসতে পারে? বা না, আলোচনার ব্যাপার ধরলে তো আরেকটা বিরাট চ্যাপ্টার হয়ে যাবে। আমরা কখনো এই বিষয়টা খুব একটা হাইলাইট দেখি না। আমরা এটা আমরা যখন শ্রমিক অধিকার কথা আসে, আমি আগেও বললাম যেরকম এইসব বিষয় কিন্তু মালিকদেরকে এগিয়ে আসতে হবে, কারণ আমরা আমাদের থিওরিটিক্যালি যদি বলেন, প্র্যাকটিক্যালি যদি বলেন, উই মিন রিয়েলি যে শ্রমিক বাঁচাও, শিল্প বাঁচাও, দেশ বাঁচাও। সুতরাং উই আর উইথ দিস স্লোগান, কিন্তু মালিকদেরকে এগিয়ে আসতে হবে। এবং এটা আমাদের যদি কোনো প্রকার সাহায্য দরকার হয়, উই আর রেডি টু গিভ দ্য সার্ভিস। জনাব আজিম, আপনার কি মনে হয় যে ডক্টর খান বলছিলেন যে আমাদের যখন একজন নতুন কর্মী কাজে যোগ দেয়, আমি যদি পোশাক কারখানার কথাই বলি, তার কোনো ফর্মাল কোনো ট্রেনিং হয় না, অন দ্য জব ট্রেনিং হয়। আপনারা কি কখনোই চিন্তা করছেন না, বা কাজের সময়ও বিভিন্ন সময় ট্রেনিং এর আয়োজন করা বা কর্মদক্ষতা বৃদ্ধি? প্রথমে আমি বিনয়ের সাথে ডক্টর ওয়াজিদ সাহেবের সঙ্গে দ্বিমত পোষণ করি, কেননা অন জব ট্রেনিং হয় কিন্তু এফিসিয়েন্সি বাড়ে না। এফিসিয়েন্সি বাড়াতে হলে আপনি ট্রেনিং সেন্টার থেকে জবে আসতে হবে। কিছুদিন আগে আমি ভিয়েতনামে গিয়েছিলাম, ভিয়েতনামে ম্যান্ডেটরি প্রত্যেকটা শ্রমিককে ওই একটা স্কুলের মতো আছে, ট্রেনিং নিয়ে তারপরে ঢুকতে হবে। যে আমরা যে ন্যূনতম মজুরি নিয়ে অনেক যুদ্ধ করি, ন্যূনতম মজুরি আমার প্রয়োজনই নেই। সে যে ট্রেনিংটা নিয়ে আসে, হি ক্যান গো
7 গ্রেডে এটা না গিয়ে নাই কেন, আমাদের এখানে নাই কেন? আমাদের দেশে এটা অবকাঠামোই নেই, আমাদের দেশে এটা করতে হ্যাঁ, হবে। কিন্তু আমি আমাদের আপনাকে আমাদের বলি, আমাদের গার্মেন্টসের ইতিহাস যদি বলি, তাও তো 20-25 বছর এখন আমরা সলিড ফুটিং এ আছি। তো আপনারা এন্টারপ্রেনাররা কখনোই কেন কোনো উদ্যোগ নেননি? জাহিদ ভাই, এ পর্যন্ত বাংলাদেশে 44 লক্ষ যা শ্রমিক তৈরি হয়েছে হ্যাঁ। আমরাই নিয়েছি। না, আমি সেটা বলছি, কিন্তু ওরা কিন্তু আমাদের ফ্যাক্টরিতে আমি এসে সেটাই বলছি, তারা ঠেকে শেখে, প্রশিক্ষণ দেখে কালে- শেখে না। আমি বলছি প্রশিক্ষণ কালে- হ্যাঁ, প্রশিক্ষণ আমি বলছি শুরু করার আগে একটা প্রশিক্ষণ ব্যবস্থা নাই কেন, বা চাকরির চলাকালীন সময় কোনো আসলে আমি জানি না, এটা আপনি বলতে পারবেন যে প্রশিক্ষণ ব্যবস্থা আছে। এখানে আমি এখানে কিন্তু- না, এখানে ব্যাপারটা হলো কি, এটা একেবারে তৃণ পর্যায়ে মধ্যে পর্যায়ে করতে হবে। কেননা আমি যদি আমার ফ্যাক্টরিতে আমি 44 লক্ষ দায়িত্ব এভাবে বিক্ষিপ্তভাবে কেউ নিতে পারবে না, সম্ভব না। সম্ভব না। এখানে একাডেমিক একটা ট্রেনিং সেন্টার থাকতে হবে। সব দেশে এটা আছে, আমাদের এখানে নতুন না। যে এখানে আমাদের দুঃখের ব্যাপারটা হলো কি, এটা বায়োকেমিস্ট্রি ছেলে এসে ব্যাংকে যোগদান করে, হ্যাঁ, এটা আমাদের মানে আমাদের reality, জবের কোনো আমাদের reality। দিক নির্দেশনা নেই। ওই জব সেক্টরে তৈরি হয়নি, বিক্ষিপ্তভাবে যে ব্যাপারে এটা করতেছে। এটা সিস্টেমেটিক করতে হবে। এবং আমার মনে হয় ট্রেনিং সেন্টার যদি চালু করা হয়, এটা ওয়ার্ল্ড ব্যাংক হোক, সরকারি হোক, আমরা মালিক উদ্যোক্তা যারা আছি ওনাদের শ্রমিক নেতৃবৃন্দের সাপোর্টে সম্মিলিতভাবে যদি করা হয়, এটা কিন্তু সম্ভব। আমাদের এখানে আমি গতবার একটা টকশোতে আসছিলাম, আমাদের সরকারের একটা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন, তিনি বলেছেন আমাদের দেশে 75টা ট্রেনিং সেন্টার আছে, 75টা সরকারিভাবে, কিন্তু সেটা কোনো কাজ হচ্ছে না। কোনো কাজ আসে না। তো এগুলো যদি আপনি ইনকর্পোরেট করতে পারেন, ওখানে কিন্তু কোটি কোটি টাকা খরচ হচ্ছে, আমাদের দেশে আউটপুট কোনো কিছু নেই। রাইট। আমাদের উনি দেশে যে- একটা শ্রমিকের যে একজন অপারেটর হিসেবে জয়েন করে, শুরু করে কাজ, তাই তো প্রথমে প্রশিক্ষণ ইন্টার্নশিপটা, তার ক্যারিয়ার পাথ কি? এই ক্যারিয়ার পাথ কি আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি দেখাতে পারে? তার সামনে কোনো ক্যারিয়ার পাথ থাকে? না, ক্যারিয়ার পার ঠিক না, আমি আপনাকে বলবো যে এখানে এন্ট্রি করে একটা অ্যাপ্রেন্টিস হিসাবে, Right. এবার তারপরে ওরা কি করে, কাজের ফাঁকে ফাঁকে কাজটা শিখে। সে ওই অন জব লাঞ্চের টাইমে অপারেটর চলে গেল, হেল্পারটা এসে শিখলো। এভাবে কিন্তু ট্রেনিংটা হচ্ছে, কিন্তু এভাবে কিন্তু ট্রেনিং হয় না, আমি এফিসিয়েন্সি পারে না। সেটাই ওরে আমি একটু আপগ্রেড করতে পারি, সে মেশিনটা ধরতে পারে, কিন্তু এফিসিয়েন্সি কিন্তু পারে না। এফিসিয়েন্সি আসবে না। যারা খান, আপনার কি মনে হয়? আমি যেটা efficiency বাড়াবে? বলতে চাচ্ছিলাম, অ্যাকচুয়ালি আজিম ভাই একটু বোধহয় কনফিউজ, আমার কথাতে ভুল বুঝেছেন। অন জব মানে আমি বলতে চেয়েছি কাজেরও তো ক্ষতি যাতে না হয়, সেই অর্থে বলেছি হ্যাঁ, হ্যাঁ। কথাটা। তো এটা আমি ফুললি এগ্রি করি যে আমাদের দেশে যে ট্রেনিং সেন্টারগুলো আছে গভর্নমেন্টের অলরেডি, কিংবা আরও দরকার বাড়ানো, এই ট্রেনিং সেন্টারগুলো বাড়িয়ে, যেরকম ধরেন নট অনলি এগুলো, মাইগ্রেন্ট ওয়ার্কারদের কিন্তু ট্রেনিং সেন্টার হওয়া উচিত। কারণ সেটা ইদানিং হচ্ছে। ইদানিং হচ্ছে। আমাদের শ্রমিকরা যে বিদেশে যাচ্ছে উইদাউট ট্রেনিং, যে সে যে অড জব করছে, এটা তো দরকার নেই। আমাদের সেক্টরে তো বহুত কনস্ট্রাকশন ওয়ার্কার আছে যাদের একটু ট্রেনিং দিলে প্রচুর আয়ও অনেক বাড়ে। Right. তো যাই হোক, আমি মাইগ্রেন্ট ওয়ার্ক যাচ্ছি না, গার্মেন্টস ওয়ার্কারে আমি যেটা মনে করি এরিয়া ওয়াইজ ট্রেনিং ইনস্টিটিউট করে, যদিও ওনারা এফোর্ড করতে পারে, এফোর্ড মানে ওই অর্থ বললাম যে জব অবস্থায় তাকে ছুটিতে 7 দিন হোক 10 দিন হোক, একটা গ্রুপ ওয়াইজ ট্রেনিংয়ের ব্যবস্থা। এই ট্রেনিং কোনো বিকল্প নাই, এবং ট্রেনিং মাধ্যমে আমাদের কাছে কিন্তু অলরেডি বিজিএমই তত্ত্বাবধানে 16টা ট্রেনিং সেন্টার অলরেডি আছে। আচ্ছা, এবং এখানে তারা কারা প্রশিক্ষণ এটা নেয়? আমাদের যারা ট্রেনার যারা আছে, আমাদের সুপারভাইজার লেভেলে যারা আছে, ভালো অপারেটর যারা আছে, তারা আপনার factory আমরা তে মেশিন পাঠান দিয়ে দিয়েছে দিয়েছি ভাই? বিভিন্ন আচ্ছা। জায়গায়, টঙ্গী এবং বাঘা, ওই রাজশাহীতে আছে, তারপরে আমাদের রংপুরেও আছে। আচ্ছা। হ্যাঁ, আমার ট্রেনিং সেন্টার আছে, যাই করা হয়েছে সম্পূর্ণ বিজিএমই উদ্যোগে করা হয়েছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। বিজিএমই উদ্যোগে, কিন্তু এর বাইরে কিন্তু কোনো কিছু নেই। আমি যেটা বলছিলাম যে আমাদের 75টা ট্রেনিং সেন্টার আইডল পড়ে আছে, আপনার সেই ওটা যদি infrastructure use করতে incorporate পারেন যদি কিনা? করতে পারে, হ্যাঁ, সেই আমরা infrastructure- মেশিন পত্র দিব, কিন্তু Right. আপনার ইনফ্রাস্ট্রাকচার দেন। আর আপনারা- 75টা ট্রেনিং সেন্টার যদি হয়ে যায়, আমরা কিন্তু বলি তো, মালিক পক্ষ শ্রমিক পক্ষ মিলে আপনারা সরকারকে বলেন না কেন? আজিম ভাই, আমি যেটা বলতে চাই যে ট্রেনিং সেন্টারগুলো আছে, আপনারা যদি বলেন আমরা সহায় মন্ত্রণালয় যে উই ক্যান ইনসিস্ট যে এবং আমার মনে হয় তাহলে সমাধান- অ্যাক্টিভ করেন। এক্স্যাক্টলি একটা ভয়েসই বলতে হবে এই ব্যাপারে। এটা ম্যান পাওয়ার দেন, মেশিনের যদি দরকার হয় সেটা আমরা দিব। BGM will provide। হ্যাঁ, will provide। কিন্তু আপনাদের একটা বিষয় কিন্তু আমি জানি না আপনি পারবেন কিনা, আমি সেজন্য বলছিলাম যে কর্মরত অবস্থায় তাদেরকে 10-15 দিনের জন্য ট্রেনিং দিতে পাঠাতে পারবেন। না, আমার মনে হয় এভাবে That না, thing you are to যারা allow। নতুন আসবে ট্রেনিং নিয়ে ওখান থেকে আসবে, ভিয়েতনামে যেমন আছে, না, সেটা- ক্যাম্বোডিয়া কিন্তু সিস্টেমটা ওইটা হলে ওরা ট্রেনিং ওটা হলে প্রাতিষ্ঠানিক সবচেয়ে ভালো ট্রেনিং হয়, হ্যাঁ, তাহলে এবং তো- তখন আমরা আসলে শ্রমিকদের ন্যূনতম কর্মদক্ষতা মজুরির জন্য আমরা বৃদ্ধির যুদ্ধ যে করতে একটা, হয় না। সেটা নিশ্চিত করতে পারবো। না, কিন্তু যারা- ওই ট্রেনিংটা বোধহয় প্রাইমারি ট্রেনিং থাকে।
ট্রেনিংটা জনাব- কিন্তু আপনি জনাব বিভিন্ন খান, category যে আমাদের training- শেষ একটা করতে basic হচ্ছে, idea তো নিয়ে আসতে হবে। আমরা আশা করবো আমার কর্মদক্ষতা বৃদ্ধি পাবে ট্রেনিং এর মাধ্যমে। জনাব খান, আমাদের সময় স্বল্পতা শেষ করতে হচ্ছে। জনাব আজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। এই আজকের মতো আমাদেরকে এখানে শেষ করতে হবে। আপনাকে ধন্যবাদ দর্শক। আপনাকেও ধন্যবাদ দর্শক। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মধ্যে ছিল। আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।